Assalamu alaikum. I am Dr. Ehtesham Shoaib. I am going to present a case, a 44 years old woman with generalized pain and weakness. Mrs. Nasim Akhtar, 44 years old, normotensive non-diabetic homemaker hailing from Netrokona Shodor with generalized pain, that means generalized body weight for last 4 months, weakness for 3 months and fever for 3 months. তো জেনারেলাইজড বডি পেইন আমরা জানি ডেভিডসন আমাদের একটা বক্সই আছে জেনারেলাইজড পেইন। একটা পেশেন্টের যদি জেনারেলাইজড পেইন থাকে তাহলে আমরা কী কী ডিজিজ চিন্তা করি। ওরা যেটা বলছে 1 নম্বরে মায়োসাইটিস বা পলিমায়োসাইটিস আমরা এটা মনে রাখি। ওকে, দেন আমরা একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে মায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়াকে আমরা এম দিয়ে মনে রাখবো মায়ালজিয়া। দেন আমরা মনে রাখবো এনি মেটাস্ট্যাটিক ক্যান্সার, এটা হতে পারে মাল্টিপল মায়োলোমা অথবা বনি মেটাস্টাসিস, অ্যান্ড ম্যালেশিয়া, দ্যাট ইজ অস্টিওম্যালেশিয়া। এই যে 4টা এম বললাম, এই 4টা এমে আপনার জেনারেলাইজড বডি পেইন হয়। ওকে, এমপি দিয়ে আরেকটা মনে রাখেন, এমপি, পি ফর সোরিয়াটিক আর্থ্রাইটিস, দ্যাট ইজ এনথেসোপ্যাথিক হলে, পি ফর পার্ভোভাইরাস ইনফেকশন, পি ফর পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন আমরা দেখলাম। তাহলে আমাদের যে 44 ইয়ার্স একজন ফিমেল আমাদের কাছে আসছে জেনারেলাইজড বডি এক নিয়ে 4 মাসের, আমরা আশা করছি যে আমাদের এই বক্সের ভিতরেই কোনো একটা ডিডিতে তার ডিজিজটা আসবে। ওকে, আমরা একটু ডিটেলস দেখি। পেইন বলছে জেনারেলাইজ প্রিডোমিনেন্টলি ইন আর্মস অ্যান্ড থাই, পারসিস্টেন্ট, progressive, cramping in nature, aggravated on রেস্ট, অর্থাৎ রেস্টে থাকলে তার পেইনটা বাড়ে, অ্যান্ড রিলিভ বাই অ্যাক্টিভিটি। এই যে কথাটা বলছে যে পেশেন্টের বিশ্রাম নিলে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠলে অনেক বেশি ব্যথা থাকবে, তারপরে বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কাজ যখন করবে তখন পেইনটা রিলিভড হবে। দ্যাট মিন্স ইটস অ্যান ইনফ্ল্যামেটরি পেইন। অ্যাগ্রাভেটেড অন রেস্ট অ্যান্ড রিলিভ বাই অ্যাক্টিভিটি, এইটা দিয়ে আপনাকে বোঝাচ্ছে ইট ইন্ডিকেটস দ্যাট ইটস অ্যান ইনফ্ল্যামেটরি পেইন। ওকে, আমরা বর্ণনা দেখি। এবার উইকনেসের বর্ণনা বলছে যে উইকনেস ওয়াজ গ্রাজুয়াল, বাইল্যাটারাল, সিমেট্রিক্যাল অ্যান্ড প্রক্সিমাল উইকনেস। খেয়াল করে দেখুন, প্রক্সিমাল উইকনেস কীভাবে বুঝলাম? ডিফিকাল্টি ইন ক্লাইম্বিং স্টেয়ার, সিঁড়িতে উঠতে প্রবলেম হচ্ছে, কম্বিং হেয়ার অ্যান্ড স্ট্যান্ডিং আপ ফ্রম সিটিং পজিশন, এটা হচ্ছে তার উইকনেসের বর্ণনা। লো গ্রেড ফিভার আছে। লো গ্রেড ফিভার হচ্ছে হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট এবং কোনো ডায়রিনাল ভ্যারিয়েশন নাই এবং নাইট সোয়েট নাই। দ্যাট ইজ টিবি এবং লিমফোমাকে আমরা আলাদা করতেছি, টিবি নাই, লিমফোমা নাই। পেশেন্ট গিভস history of weight gain, cold intolerance, constipation, hoarseness of voice, developed last 2 years, and irregular menstrual cycle। এটা দিয়ে কী বোঝাচ্ছে দেখুন, ওয়েট গেইন আছে, কোল্ড ইনটলারেন্স, কনস্টিপেশন অ্যান্ড চেঞ্জেস ইন ভয়েস, দ্যাট ইজ আমরা বলি 3C, কোল্ড ইনটলারেন্স, কনস্টিপেশন অ্যান্ড চেঞ্জেস ইন ভয়েস। এই 3C যদি একসাথে থাকে এটা একটা ডিজিজকে ইন্ডিকেট করে, এটা একটা হাইপোথাইরয়েডিজমের ডিজিজকে ইনক্লুড করে। তাহলে এরকম কিছু আছে কিনা আমরা দেখতে পারি। শি হ্যাজ নো হিস্ট্রি অফ স্কিন র্যাশ, ডিসফেজিয়া, ওরাল আলসার অ্যান্ড ফিচার্স অফ আর্থ্রাইটিস অর রেনল্ডস ফেনোমেনন। জেনারেল এক্সামিনেশন আপনি পেশেন্টের পেয়েছেন মাইল্ডলি এনিমিক, বাইল্যাটারাল ফিটিং ইডেমা, থাইরয়েড গ্ল্যান্ড ইজ ডিফিউজলি এনলার্জ, নন টেন্ডার, স্মুথ সারফেস, firm in consistency, not fixed with underlying structure, no bruit, temperature 100 degree Fahrenheit. Musculoskeletal examination দেখেছি আমরা, proximal muscle wasting in both upper and lower limb with grade 2 tenderness, positive Gower sign. Neurological examination দেখা যাচ্ছে যে muscle bulk and tone is reduced, muscle power is also reduced 2/5 and 4/5, and walding gait in nature. Other system examination no abnormality. আমরা পেশেন্টের একটু ভিডিও দেখি। দেখুন, সে বসা থেকে উঠতে পারছে না, অনেক কষ্ট করে উঠলেন।
অনেক কষ্ট করে তিনি আমাদের এখান থেকে উঠলেন। আচ্ছা, তাহলে আমরা পেশেন্টের প্রবলেম লিস্টে কী কী পাচ্ছি? আমরা প্রবলেম লিস্ট দেখলাম। এই যে 45 বছরের ফিমেল যিনি আসলেন, তার জেনারেলাইজড মাসেল উইকনেস আছে, ওকে, 4 মাস যাবৎ, মাসেল পেইন, কোল্ড, কনস্টিপেশনস অ্যান্ড চেঞ্জ ইন হিজ ভয়েস অ্যান্ড উইথ ওয়েট গেইন, লো গ্রেড ফিভার। পেশেন্টের মায়োপ্যাথি আছে, অ্যানিমিয়া আছে, থাইরোমেগালি আছে অ্যান্ড পিটিং ইডেমা আছে। তাহলে এইটা দিয়ে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী আসতে পারে, কী কী ডিফারেন্সিয়াল আপনার আসতে পারে? আমরা প্রবলেম লিস্টটা ভালো করে একটু চোখ বোলাই। ওকে, আমরা প্রফেশনাল ডায়াগনোসিস আমাদের কী আসতেছে? ইনফ্ল্যামেটরি মায়োপ্যাথি, যেহেতু পেশেন্ট ইনফ্ল্যামেটরি পেইন আছে উইথ হাইপোথাইরয়েডিজম, এইটা আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হাইপোথাইরয়েডিজম উইথ মায়োপ্যাথি, ডার্মাটোমায়োসাইটিস, এবং তিনি যদি তার ড্রাগ হিস্ট্রিতে স্টেরয়েড খেয়ে থাকে, স্টেরয়েড ইনডিউসড মায়োপ্যাথি হয়ে থাকে। আমরা জানি প্রক্সিমাল মায়োপ্যাথির কিছু ইনফ্ল্যামেটরি কারণ আছে, কিছু এন্ডোক্রাইন কারণ আছে, কিছু ড্রাগস কারণ আছে। ড্রাগস কারণের মধ্যে কিন্তু স্টেরয়েড ইনক্লুডিং। স্টেরয়েড ইনডিউসড মায়োপ্যাথিতে ইউজুয়ালি পেইন থাকে না, এরকম সিভিয়ার পেইন থাকে না, মায়োপ্যাথি থাকে। আমরা এরকম পেশেন্ট প্রচুর পাই যারা হচ্ছে দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড খাচ্ছে। ওকে, আমরা ইনভেস্টিগেশন দেখি। পেশেন্টের আমরা দেখলাম হিমোগ্লোবিনটা কম আছে এবং ইএসআর বেশি। এই ইএসআর বেশি, দ্যাট মিনস এটা কোনো একটা ইনফ্ল্যামেটরি কিছুর ইন্ডিকেট করছে, এটা একটা ইনফ্ল্যামেটরি আমাদেরকে ইন্ডিকেট করছে। আমরা ইনভেস্টিগেশন পেপারে ইউরিন আরই যদি দেখি, আরবিএস দেখি এবং সেরাম ক্রিয়েটিনিন দেখি, দেখলাম অল আর নর্মাল। আমরা আরবিএস কেন দেখলাম? স্টেরয়েড ইনডিউস যদি হতো, আমাদের একটা ডিডিতে আছে, তাহলে কিন্তু পেশেন্টের আমরা ডায়াবেটিসটা পেতাম। তো সেটা যেহেতু পাচ্ছি না, এটা আমরা এক্সক্লুড করতে পারছি হয়তোবা। ওকে, দেন আমাদের কি আছে? দেন আমরা ইলেকট্রোলাইটস দেখলাম, সেরাম ক্যালসিয়াম লেভেলটা একটু দেখলাম। আচ্ছা, সিআরপিও বেশি, দ্যাট মিনস সেটা হচ্ছে আপনার এটাও আমাদেরকে বোঝাচ্ছে যে পেশেন্টের হচ্ছে ইনফ্ল্যামেটরি একটা রিয়াকশান আছে। সেরাম এইচজিপিটি একটু বেশি আছে। সিপিকে দেখেন, সিপিকে অনেক বেশি, এলডিএস অনেক বেশি এবং অ্যালবুমিন, তার মানে এলডিএস এবং সিপিকে বেশি। এটাও হচ্ছে আপনার মায়োসাইটিসে একটা কমন যে সিনারিও। আমরা থাইরয়েড একটা সাসপেক্ট করেছিলাম, ইনভেস্টিগেশন করে দেখলাম আসলে এটা টিএসএইচ বেশি, T3 T4 কম এবং অ্যান্টি-টিপিও বেশি আছে, দ্যাট মিনস এটা একটা হাসি মোটো থাইরয়েডাইটিস, হাইপোথাইরয়েডিজম হয়েছে এবং এটা হাসি মোটো হওয়ার সম্ভাবনা বেশি। আমরা ইএনএ প্রোফাইল করেছিলাম, এএনএ, অ্যান্টি-সিসিপি, এগুলো সবই নেগেটিভ আসছে। আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, ইসিজি, এক্স রে অ্যান্ড ইকো করা হয়েছে, নাথিং সিগনিফিক্যান্ট অ্যাবনর্মালিটি হেয়ার। দেখুন, আমরা এনসিএস এবং ইএমজি করেছি। ডেভিডসন আমাদের যেটা করতে বলছে, এনসিএস ইএমজি ইজ ভেরি মাচ ইউজফুল ফর হাইলাইটিং নন ইনফ্ল্যামেটরি মায়োপ্যাথিস। যদি নন ইনফ্ল্যামেটরি হয় তাহলে হচ্ছে এনসিএস ইএমজির গুরুত্ব অনেক বেশি। তো এইটাতে আমাদের যে রিপোর্ট আছে, এটাতে বলছে যে কম্প্যাটিবল উইথ ইনফ্ল্যামেটরি মায়োপ্যাথি, দেখুন। নেক্সট আমরা মাসেল বায়োপসি করেছি। এটা যদি বলা হয় মেইন ইনভেস্টিগেশন কি, কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি, প্রধান ইনভেস্টিগেশন কি, এফসিবিএসে এসবিও আসতে পারে। প্রিভোটাল ইনভেস্টিগেশন হচ্ছে মাসেল বায়োপসি। কোন মাসেল থেকে বায়োপসি করব এটা নির্ভর করে, অনেক সময় এই মাসেলের ইনভলভমেন্টটা প্যাচই হয়। তো আমরা মাসেলটাকে আলট্রাসোনোগ্রাফি অথবা এমআরআই করে ওই মাসেলটাকে লোকেট করি, তারপর সেই জায়গার থেকে বায়োপসি নিতে পারি। এই জন্য বায়োপসি করলেই যে আপনার কনফার্মেটরি ডায়াগনোসিস হবে এটা কিন্তু না। বায়োপসি করলেও আপনার এই মাসেলটাকে যদি আমরা সিলেক্ট না করতে পারি, তাহলে অনেক সময় বায়োপসিতে নর্মালও আসতে পারে। ওকে, এই জন্য দেখেন আলট্রাসোনো গাইডেড কোর বায়োপসি অফ ডেল্টয়েড মাসেল। এখানে কি বলছে? বলেছে যে অ্যাট্রোফি, রিজেনারেশন অফ মায়োফাইবার অ্যান্ড ইন্টারনালাইজ নিউক্লিয়াই। তারপরে বলছে নেক্রোসিস হয়েছে, মায়োফ্যাগোসাইটিস হয়েছে। কমেন্টে লিখছে ইনফ্ল্যামেটরি মায়োপ্যাথি কম্প্যাটিবল উইথ মায়োসাইটিস। স্যাররা বলে যে কোনটা প্রধান ইনভেস্টিগেশন, তখন বলতে হয় যে মাসেল বায়োপসি ইজ দ্য প্রিভোটাল ইনভেস্টিগেশন। মাসেল বায়োপসিতে কী পাওয়া যায়? নেক্রোসিস,
রিজেনারেশন অ্যান্ড ইনফ্ল্যামেটরি সেল ইনফিলট্রেট, এই তিনটা কথাই বলতে হয়। আমরা ব্লাডে কি করব, আমরা এই যে সেরাম ক্রিয়েটিনিন কাইনেজ বেশি পাবো, ঠিক আছে, ইএমজি করতে পারি। একটা জিনিস মনে রাখবেন, কখনো যদি বলা হয় সিমেট্রিক্যাল পলিমায়োসাইটিস, সিমেট্রিক্যাল প্রক্সিমাল মায়োপ্যাথি, আপনি অলওয়েজ সিমেট্রিক্যাল প্রক্সিমাল উইকনেস, সিমেট্রিক্যাল প্রক্সিমাল মায়োপ্যাথি এই ধরনের কোনো কিছু যদি বলে তাহলে অলওয়েজ পলিমায়োসাইটিস চিন্তা করতে হবে। আর পলিমায়োসাইটিসের সাথে যদি ক্যারেক্টারিস্টিক স্কিন রিয়াকশান থাকে, স্কিন চেঞ্জেস থাকে, যেমন হেলিওট্রাপ র্যাশ, গ্রটনস প্যাপিউল, শাউল ডিস্ট্রিবিউশন, তাহলে তখন সেটাকে আমরা বলি ডার্মাটোমায়োসাইটিস। পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস বোথ আর ম্যালিগনেন্সিকে ইনক্লুড করতে পারে, তবে স্পেশালি যদি বলে তাহলে কোনটা, ডার্মাটোমায়োসাইটিস যদি কোনো পেশেন্টের পান তাহলে ওই পেশেন্টের ম্যালিগনেন্সি এক্সক্লুড করতেই হবে। পলিমায়োসাইটিসও করতে হবে, তবে ডার্মাটোমায়োসাইটিসটা অবশ্যই করতে হবে। এই জন্য দেখেন বলতেছে স্ক্রিনিং ফর আন্ডারলাইন ম্যালিগনেন্সি কী কী করবো, আমরা একটা চেস্ট এক্সরে করতে পারি, ইউরিনে মাল্টিপল মায়োলোমাসে দেখতে পারি, সিটি চেস্ট করতে পারি, পুরুষের ক্ষেত্রে পিএসএ এবং ফিমেলের ক্ষেত্রে ম্যামোগ্রাফি একদম মাস্ট। আমরা যখনই একটা পেশেন্টের ডার্মাটোমায়োসাইটিস পাই আমরা দেখেছি ছাত্রদেরকে একটা চেস্ট এক্সরে করতে, সিটি অ্যাবডোমেন করতে, পিএসএ করতে এবং ম্যামোগ্রাফি করতে এবং কিছু টিউমার মার্কার CA125, CA কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন এবং 153, 199 এই কয়টা আমরা ইনভেরিয়েবলি করতে দেখেছি। এটা ছাড়া ডার্মাটোমায়োসাইটিসের ইনভেস্টিগেশন কিন্তু কমপ্লিট হবে না। তো দেখুন আমরা এই ইনভেস্টিগেশনগুলোই কিন্তু আলটিমেটলি করেছি, মাসেল বায়োপসি, হিস্টোপ্যাথোলজি, NCS, EMG, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি এক্সরে, ECG, ইকোগ্রাফি এবং অটোইমিউনো প্যানেলও করা হয়েছে। তাহলে আমাদের ফাইনাল ডায়াগনোসিস হচ্ছে প্রক্সিমাল মায়োপ্যাথি, কী জন্য, পলিমায়োসাইটিস, কারণ তার স্কিনে কোনো কিন্তু র্যাশ নাই, উইথ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম উইথ কোলিলিথিয়াসিস, যেটা আমরা আল্ট্রাসোনোতে একটা ইনসিডেন্টাল ফাইন্ডিংস পেয়েছি। ডেভিডসনের ট্রিটমেন্ট অপশন বলতেছে ওরাল গ্লুকোকর্টিকয়েড 1 মিলিগ্রাম পার কেজি পার ডে, এটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর ডার্মাটোমায়োসাইটিস এবং পলিমায়োসাইটিস। তবে মনে রাখতে হবে অনেক সময় পেশেন্টের রেসপিরেটরি এবং ফ্যারেঞ্জিয়াল ইনভলভমেন্ট হয়, স্পেশালি যাদের অ্যান্টিবডি পজিটিভ থাকে, তাদের ইন্টেস্টিশনাল লাং ডিজিজ থাকে, ওই সকল ক্ষেত্রে তার যদি পেশেন্টের রেসপিরেটরি এবং ফ্যারেঞ্জিয়াল উইকনেস থাকে তখন আমরা মিথাইল পেডনিসোলন 1 গ্রাম ফর 3 days দিই, তখন আমাদের হাই ডোজ মিথাইল পেডনিসোলন দিতে হয়। এই স্টেরয়েড দেওয়ার পরে আমাদের প্রতি মাসে 25% করে ডোজ কমাতে হবে। ধরেন একজন মানুষের ওজন হলো 60 কেজি, তাহলে তার 60 মিলিগ্রাম পেডনিসোলন দিতে হবে। তারপরে প্রতি মাসে 25 করে আস্তে আস্তে আমরা কমাবো। এই কমানোর পরে আমাদের আলটিমেটলি 5 to 7.5, 5 থেকে 7.5 মিলিগ্রাম করে মেইনটেন্স ডোজে রাখতে হবে। দেন আমরা পেশেন্টের হচ্ছে স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট দিব, সেক্ষেত্রে MTX, অ্যাজাথ্রোপ্রামিন এবং MMF অর সাইক্লোস্পোরিন দেওয়া হয়। আমাদের পার্সপেক্টিভে MTX মোস্টলি ইউজ করা হয়, কারণ অ্যাজা দিলেও কিছু টেস্ট করতে হয় অ্যাজা দেওয়ার আগে। MMF একটু কস্টলি, সাইক্লোস্পোরিনের অনেক সাইড ইফেক্ট আছে। পেশেন্টের যদি স্কিন ম্যানিফেস্টেশন থেকে থাকে তখন হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন দিতে হয়। তো এই পেশেন্টকে এই ট্রিটমেন্ট অপশন দেওয়া হয়েছিল। ওনাকে দেখেন ওনার ডিজিজটা সম্পর্কে বলা হয়েছে, মাসেল স্ট্রেংথিং এক্সারসাইজ করতে বলা হয়েছে। আমরা মেথোট্রিক্সেট 15 মিলিগ্রাম করে শুরু করা হয়েছে এভরি ফ্রাইডে, এবং তার একদিন পরে ফলিসন দিতে হয়। পেডনিসোলন 60 কেজির জন্য 1 মিলিগ্রাম করে যদি হয় 60 করে দেওয়া হয়েছে। লিভোথাইরক্সিন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একটু শুরু করা হয়েছে, জাস্ট একটা স্যাম্পল প্রেসক্রিপশনস আর কি। তবে মনে রাখবেন যদি এই পেশেন্টের আমরা জাস্ট একটা কোরিলেটেড করার কথা বলে রাখি, আমরা তো মাসেল বায়োপসি করেছিলাম, মাসেল বায়োপসিতে যদি আমাদের নেক্রোসিস, রিজেনারেশন অ্যান্ড ইনফিলট্রেট এই তিনটা জিনিস যদি থাকে তাহলে হচ্ছে আমরা ধরে নিই এটা হচ্ছে টিপিক্যালি ইনফ্ল্যামেটরি মায়োসাইটিস। আর যদি স্টেরয়েড ইনডিউস হয় তাহলে বলা হয় টাইপ 2 ফাইবার অ্যাট্রফি, টাইপ 2 ফাইবার অ্যাট্রফি।
জাস্ট একটু জেনে রাখলেন। ওকে, আজ এই পর্যন্তই থাকলো। আমরা পরবর্তীতে পেশেন্টকে বলেছিলাম যে কোলিথিয়াসিসের জন্য সার্জারিতে ম্যানেজমেন্ট করতে এবং আউট পেশেন্ট ডিপার্টমেন্টে এই টেস্টগুলো করে পরবর্তীতে আমাদের সাথে দেখা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।